অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মুরাগামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের নবম পর্ব। সেদিন বিকেলে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মিদুরির বাসার কাছে কোথাও আগুন লেগেছিল। আমরা 3 তলার কাপড় শুকানোর জায়গায় গিয়েছিলাম আগুন দেখতে। সেখানে ওকে চুমু খেয়েছিলাম বলা যায়। আজব শোনাচ্ছে জানি, কিন্তু এরকমই ঘটেছিল। খাওয়ার পর আমরা কফি খাচ্ছিলাম আর ভার্সিটি নিয়ে কথা বলছিলাম। এমন সময় সাইরেনের শব্দ পেলাম। সাইরেনের শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। তারপর অনেকগুলো সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছিল। অনেক লোক দোকানের সামনে দিয়ে দৌড়ে গেল, কেউ কেউ চিল্লাচ্ছিল। মিদুরি রাস্তার দিকে মুখ করা রুমে গিয়ে জানালা খুলে বাইরে দেখল। আমি একটু আসছি এই বলে সে উধাও হয়ে গেল। পরে অবশ্য আমি উপরে তার পায়ের শব্দ পেলাম। আমি একা বসে কফি খেতে থাকলাম আর মনে করার চেষ্টা করলাম উরুগুয়ে কোথায় অবস্থিত। ব্রাজিল এখানে, ভেনেজুয়েলা ওখানে, কলম্বিয়াও আশেপাশে কোথাও, কিন্তু উরুগুয়ে ঠিক কোথায় তা আমি মনে করতেই পারলাম না। মিদুরি কয়েক মিনিট পর ফিরে এসে তাড়া দিয়ে তার সাথে যেতে বলল। আমি তার পেছনে পেছনে হলের শেষ পর্যন্ত গিয়ে খাড়া উপরে উঠলাম। তারপর একটা সরু সিঁড়ি বেয়ে কাঠের ছাদে উঠে পড়লাম। বাঁশ দিয়ে কাপড় শুকানোর ব্যবস্থা করা সেখানে। আশেপাশের বাড়িগুলোর তুলনায় ছাদটা উঁচু হয়, চারপাশে ভালোভাবে দেখা যাচ্ছিল। 3-4 বাড়ি পর একটা জায়গা, সেখান থেকে ঘন মেঘের মতো কালো ধোঁয়া বের হচ্ছিল আর বাতাসের কারণে বড় রাস্তার দিকে ভেসে যাচ্ছিল। পোড়া গন্ধ চারপাশে। সাকামোটোর জায়গা ওটা। রেলিংয়ের উপর ঝুঁকি মিদুরি বলল। তারা ঐতিহ্যবাহী কাঠের দরজা আর ফিটিংস বানাতো একসময়, এখন ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমিও ওর সাথে রেলিংয়ের উপর ঝুঁকে দেখার চেষ্টা করলাম কি হচ্ছে। একটা 3 তলা বিল্ডিংয়ের জন্য আমরা ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু মনে হলো 3-4টা ফায়ার ইঞ্জিন কাজ করছে সেখানে। যে গলির ভেতর বাড়িতে আগুন ধরেছে সেখানে পাশাপাশি দুজনের বেশি ঢুকতে পারছে না। সবাই বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছে, চারপাশে উৎসুক জনতার ভিড়। আচ্ছা, তুমি তোমার মূল্যবান জিনিস গুছিয়ে তৈরি থাকো, এই জায়গায় ছাড়তে হতে পারে। বাতাস এখন অন্যদিকে বইছে ঠিকই, কিন্তু যে কোনো সময় এদিকে চলে আসতে পারে। তার উপর আমার এদিকে একটা গ্যাস স্টেশন রয়েছে। আমি তোমাকে সাহায্য করছি, চলো। মূল্যবান কি? মিদুরি জানতে চাইল। এমন কিছু যা তুমি রক্ষা করতে চাও, চেক বই, সিল, দলিল বা এরকম কিছু, নগদ টাকা। ভুলে যাও, আমি যাচ্ছি না কোথাও। যদি এখানে আগুন ধরে? বললাম তো, আমার মরতে আপত্তি নেই। আমি তার চোখের দিকে তাকালাম। সেও আমার চোখের দিকে সরাসরি তাকালো। বুঝতে পারলাম না সত্যি বলছে নাকি মজা করছে। আমরা এরকম কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর দুশ্চিন্তা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি বললাম, বুঝতে পেরেছি, আমিও থাকছি তোমার সাথে। আমার সাথে মরবে? মিদুরির চোখ জ্বলজ্বল করছিল। মাথা খারাপ? বললাম তাকে। বিপজ্জনক কিছু ঘটলে আমি পালাবো, তুমি মরতে চাইলে একা মরো। কঠিন হৃদয়ের হারামি তুমি। তুমি আমাকে লাঞ্চ রান্না করে খাইয়েছ বলেই তোমার সাথে পুড়ে মরতে পারি না। অবশ্য যদি ডিনার খাওয়াও। আচ্ছা, ভালো হয়েছে, আসো এখানে বসে কিছুক্ষণ দেখি কি হয়। আমরা গান গাইতে পারি, যদি খারাপ কিছু হয় তখন ভাবা যাবে। গান গাইব মানে? মিদুরি নিচ থেকে 2টো বালিশ নিয়ে এলো, সাথে 4 ক্যান বিয়ার আর গিটার। আমরা বিয়ার খেতে খেতে ধোঁয়া উঠতে দেখলাম। মিদুরি গিটার বাজিয়ে গান ধরল। আমি ওকে জিজ্ঞেস করলাম, গান শুনে প্রতিবেশীরা আবার খেপে যাবে না তো? ছাদে শুয়ে আগুন দেখতে দেখতে বিয়ার খাওয়া আর গান গাওয়া আমার কাছে প্রশংসনীয় কোনো কাজ মনে হলো না। সেসব ভুলে যাও, বলল সে। আমরা কখনো আমাদের প্রতিবেশীরা কি ভাবলো তা নিয়ে দুশ্চিন্তা করি না।
সে তার স্কুলের দলের সাথে বাজানো কিছু লোকসঙ্গীত গাইল। বলবো না খুব ভালো গেয়েছে, কিন্তু ও নিজের গাওয়া গান নিজে উপভোগ করেছে মনে হলো। পূর্ণ ধরনের সবকিছু বাজিয়ে গেল, লেমন ট্রি, পাফ, জাদু ড্রাগন, 500 miles, where have all the flowers gone। প্রথম দিকে সে চাচ্ছিল আমি বেজের সাথে তাল মিলাই, কিন্তু আমি এত বাজে ছিলাম যে সে নিজেই বাদ দিল আমাকে। পরে একাই মন উজাড় করে গান গাইতে লাগলো। আমি বিয়ার খেতে খেতে গান শুনলাম, একই সাথে আগুনের দিকে খেয়াল রাখলাম। আগুন কয়েকবার দাউ দাউ করে জ্বলে উঠে আবার কমে গেল। লোকজন চিৎকার করছে আর নির্দেশ দিচ্ছে। পত্রিকার সাংবাদিক হেলিকপ্টারে করে এসে ছবি তুলে গেল। আমার চিন্তা হচ্ছিল আমরাও ছবিতে আছি কিনা। এক পুলিশ লাউডস্পিকারে লোকজনকে পিছনে সরে যেতে বলছে। একটা বাচ্চা তার মায়ের জন্য কাঁদছিল। কোথাও শব্দ করে কাঁচ ভাঙল। আগে থেকে না বলে হঠাৎ বাতাস দিক বদলালে সাদা ছায়া আকাশ থেকে পড়তে লাগলো আমাদের উপর। কিন্তু মিদুরি বেয়ার খেতে খেতে গান চালিয়েই গেল। তার জানা গানের ভাণ্ডার শেষ হয়ে আসলে নিজের লেখা একটা পুরনো গান গাইল সে। আমি তোমার জন্য স্টু রাঁধতে চাই, কিন্তু আমার কাছে কোনো পাত্র নাই। আমি তোমার জন্য স্কার্ফ বুনতে চাই, কিন্তু আমার কাছে কোনো উল নাই। আমি তোমার জন্য কবিতা লিখতে চাই, কিন্তু আমার কাছে কোনো কলম নাই। গানের নাম আমার কিছু নাই, মিদুরি জানালো। যা তা রকমের বাজে ছিল গানটা। যেমন গানের কথা তেমন সুর। আমি এই জগা খিচুড়ি মার্কা গান শুনতে শুনতে ভাবছিলাম, যদি গ্যাস স্টেশনে আগুন লাগে তাহলে এই বাড়ি বিস্ফোরণ কিভাবে উড়ে যেতে পারে। অবশেষে হাঁপিয়ে গিয়ে মিদুরি তার গিটার নামিয়ে রেখে আমার কাঁধে ঠেস দিয়ে বসল বিড়ালের মতো। আমার গান কেমন লাগলো জানতে চাইল সে। আমি খুব সাবধানে উত্তর দিলাম, অন্যরকম কিছু, তোমার ব্যক্তিত্বকে প্রকাশ করে। থ্যাঙ্কস। থিমটা হলো আমার কিছু নাই। আমিও তাই ধরে নিয়েছিলাম। জানো, সে বলল, যখন আমার মা মারা গেল আমার একটুও খারাপ লাগেনি। আমার একটুও খারাপ লাগেনি। ও, বাবা চলে যাওয়ার পরেও আমার খারাপ লাগেনি। তাই নাকি? সত্যি। তোমার কি মনে হয় না আমি খুব খারাপ, কঠিন হৃদয় আমার? নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে। কারণ তো আছেই। এই বাড়িতে সবকিছু অনেক জটিল। কিন্তু আমি সবসময় ভাবতাম তারা আমার বাবা মা, আমার অবশ্যই মন খারাপ হওয়ার কথা যদি তারা মারা যায় বা আমি তাদের আর দেখতে না পাই। অথচ আমার কিছুই মনে হয়নি, মন খারাপ লাগেনি, একা লাগেনি। আমার এমনকি তাদের কথা মনেও আসে না। কখনো কখনো অবশ্য স্বপ্ন দেখি, অন্ধকারের ভেতর থেকে আমার মা তাকিয়ে আছে, আমাকে দোষ দিচ্ছে সে মারা গেছে আর আমি সেজন্য খুশি হচ্ছি। আমি তার মৃত্যুর জন্য খুশি নই, আমি স্রেফ দুঃখিত নই। আর সত্যি কথা বলি, আমি এক বিন্দু চোখের পানি ফেলিনি। আমি যখন ছোট ছিলাম, আমার বিড়াল মারা যাওয়ার পর সারা রাত কেঁদেছিলাম। এত ধোঁয়া কেন? আমি ভাবছিলাম। কোনো আগুনের শিখা দেখা যাচ্ছে না, আগুন ছড়াচ্ছেও মনে হচ্ছে না, কিন্তু ধোঁয়ার স্তম্ভ উঠে যাচ্ছে আকাশে। কি পড়ছে এতক্ষণ ধরে? কিন্তু শুধু আমাকে দোষ দেয়া যাবে না, মিদুরি বলেই চলল। এটা সত্যি আমি কঠিন, আমি স্বীকার করছি সেটা। কিন্তু তারা যদি আমার বাবা মা আমাকে আরেকটু ভালোবাসতো, তাহলে হয়তো আমি কিছু অনুভব করতে পারতাম। যেমন ধরো সত্যিকারের খারাপ লাগা। তোমার মনে হয় তোমাকে তারা যথেষ্ট ভালোবাসেনি? সে তার ঘাড় বেঁকিয়ে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। যথেষ্ট নয়, এবং একদমই নয়,
এর মাঝামাঝি। আমি সবসময় ভালোবাসার কাঙাল ছিলাম। অন্তত একবারের জন্য আমি বুঝতে চাইছিলাম কেমন লাগে শুধু একবার মন ভরে ভালোবাসা। কিন্তু তারা কখনো আমাকে দেয়নি সেটা, কখনো না। আমি যদি তাদের কাছে হাত জোর করে কিছু চেয়েছি, তারা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিয়েছে আর চিৎকার করছে, না, এর দাম অনেক বেশি। সবসময় তাই শুনেছি। তাই আমি ঠিক করেছিলাম এমন একজনকে খুঁজে বের করব যে আমাকে কোনো শর্ত ছাড়া ৩৬৫ দিন ভালোবাসবে। আমি তখন এলিমেন্টারি স্কুলে, ক্লাস 5 অথবা 6-এ। কিন্তু তখন থেকে আমি মন শক্ত করে ফেলেছি। ওয়াও! আমি বললাম, খুঁজে পেয়েছ? ওইটাই তো কঠিন অংশ, মিদুরি বলল। কিছুক্ষণ ধোঁয়া ওঠা দেখে কি জানি ভাবল। আমার মনে হয় আমি অনেক দিন ধরে নিখুঁত কাউকে পাওয়ার জন্য অপেক্ষা করছি, ফলে খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। নিখুঁত প্রেমিকের জন্য অপেক্ষা করছো? আরে না, আরো ভালো তার চেয়ে। আমি খুঁজছি স্বার্থপরতা, নিখুঁত স্বার্থপরতা। যেমন ধরো, যদি বলি আমি স্ট্রবেরি সল্ট কেক খেতে চাই, সে সব কাজ ফেলে দৌড়ে যাবে আমার জন্য কেক কিনতে। দৌড়ে নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে হাঁটু গেড়ে বসে আমাকে কেক সাধবে। আমি বলবো, আমি চাই না আর এই কেক। তারপর কেক নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। এরকম প্রেমিক খুঁজছি আমি। বুঝতে পারছি না এর সাথে প্রেমের কোনো সম্পর্ক আছে কিনা। হতবাক হয়ে আমি বললাম, অবশ্যই আছে। সে বলল, তুমি কিচ্ছু জানো না। মেয়েদের জীবনে এমন সময় আসে যখন এরকম কিছু হওয়া খুবই জরুরি। এরকম কিছু মানে জানালাতে স্ট্রবেরি কেক ছুঁড়ে ফেলা? একদম ঠিক। আর আমি যখন করব, তখন আমি চাই সে আমার কাছে মাফ চাইবে। এখন বুঝতে পারছি আমি, মিদুরি, আমি কত বোকা। আমার জানা উচিত ছিল স্ট্রবেরি কেকের প্রতি আমার আগ্রহ শেষ হয়ে যাবে। আমার বুদ্ধি একদম গাধার হাগুর মতো। তোমার জন্য আমি আবার গিয়ে কেক নিয়ে আসব। কি চাও তুমি? চকলেট মুজ? চিজ কেক? তারপর কি হবে? তারপর আমি তাকে তার পাওনার সব ভালোবাসা দেব। পাগলামি মনে হচ্ছে আমার কাছে। হতে পারে। আমার কাছে এটাই প্রেম, ভালোবাসা। সমস্যা হলো আমাকে কেউ বুঝতে পারে না। মিদুরি তার মাথা আমার কাঁধের সাথে রেখে একটু ঝাঁকালো। এক ধরনের মানুষের জন্য সামান্য কিছু থেকেই ভালোবাসা শুরু হতে পারে। সেরকম কিছু অথবা একদমই কিছু হয় না। আমি আর কোনো মেয়ে দেখিনি যে তোমার মতো করে চিন্তা করে। অনেক লোক আমাকে এই কথা বলেছে। নিজের চামড়া খুঁড়তে খুঁড়তে সে বলল, কিন্তু একমাত্র এভাবেই আমি চিন্তা করতে পারি। সত্যি, আমি যা বিশ্বাস করি আমি তোমাকে তাই বললাম। আমার কখনো মনে হয়নি আমার চিন্তা আর অন্যদের চিন্তা আলাদা হতে পারে। আমি আলাদা হতে চাচ্ছি না, কিন্তু আমি যখন মন থেকে বলি, লোকজন মনে করে ভাব নিচ্ছি কিংবা মজা করছি। এরকম হলে আমার মেজাজ খারাপ লাগে। আর তখন তুমি আগুনে পুড়ে মরতে চাও? আরে না, সেটা আলাদা ব্যাপার, স্রেফ কৌতুক। কিসের কৌতূহল? আগুনে পুড়ে মরার? না, আমি দেখতে চাইছিলাম তুমি কিভাবে নাও। মিতুরি বলল, কিন্তু মরার ব্যাপারে আমি ভীত নই, সত্যি বলছি। এখানে আমি ধোঁয়াতে অচেতন হয়ে কিছু বোঝার আগেই মারা পড়ব। এই নিয়ে ভয় পাই না। আমার মা যেভাবে মারা গেছে দেখেছি, কিংবা আমার কিছু আত্মীয়, সেই তুলনায় এটা কিছুই না। আমার সব আত্মীয় রোগে ভোগে অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমাদের রক্তে আছে মনে হয় এটা। অনেক দিন ধরে চলবে এটা। শেষ দিকে তুমি দেখে বলতেও পারবে না যে সে বেঁচে আছে কি নেই।
খালি আছে ব্যথা আর কষ্ট। মৃদুরে একটা মালভুরো মুখে নিয়ে জ্বালালো। এই ধরনের মৃত্যুকে আমি ভয় পাই। মৃত্যু আস্তে আস্তে ছায়া ফেলে জীবনের অংশ খেতে থাকবে। তুমি বুঝে ওঠার আগেই চারপাশ অন্ধকার, কিছু আর দেখতে পাবে না। আর লোকজন মনে করবে তুমি জীবিতের চেয়ে মৃতই বেশি। আমার জঘন্য লাগে, আমি সহ্যই করতে পারবো না। আরও প্রায় আধা ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হলো। আগুন আর কোথাও ছড়াতেও পারেনি, আর এই ঘটনায় কেউ হতাহতও হয়নি। একটা বাদে দমকলের সব গাড়ি ফিরে গেল, ভিড় ভেঙে গেল। লোকজন নিজেদের মতো করে জড়ো হয়ে কথা বলছিল। পুলিশের একটা গাড়ি রয়ে গেল ট্রাফিক সামলানোর জন্য। ওটার ছাদে লাল নীল বাতি জ্বলছে। কাছাকাছি এক লাইট পোস্টে দুটো কাক বসে মনোযোগ দিয়ে নিচের ব্যাপার স্যাপার লক্ষ্য করছিল। মৃদুরের মনে হলো সব শক্তি শেষ। নিস্তেজ হয়ে সে আকাশের দিকে তাকিয়ে আছে। কথা বলছেই না বলা যায়। ক্লান্ত? জিজ্ঞেস করলাম তাকে। না, সেরকম কিছু না, কাহিল লাগছে। হতবুদ্ধি হয়ে গেছি মনে হচ্ছে। অনেকদিন পর এমন হলো। সে আমার চোখের দিকে তাকালো, আমি তার চোখে। সেই মুহূর্তে তাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। একটু কেঁপে উঠে নিজেকে ছেড়ে দিল সে। চোখ বন্ধ করে থাকলো কয়েক সেকেন্ডের জন্য। হেমন্তের সূর্য তার চোখের পাপড়ির ছায়া ফেলে গালের উপর। আর আমি দেখতে পেলাম পাপড়িগুলো কাঁপছে। হালকা নরম চুমু ছিল, যা থেকে এর বেশি কিছু হওয়ার কথা নয়। আমি হয়তো মৃদুরীকে সেদিন চুমু খেতাম না, যদি না সে সেদিন ছাদে বসে বিয়ার খেতে খেতে আগুন দেখতাম। মৃদুরীও হয়তো এরকম মনে করেছিল। একসাথে অনেকক্ষণ বসে ঝলমলে ছাদ, ধোঁয়া, লাল ফড়িং আর অন্য সব দেখার পর আমরা কাছাকাছি চলে এসেছিলাম। আর হয়তো আমরা মনে মনে অর্ধ সচেতনভাবে দুজনেই চাচ্ছিলাম। এটা ছিল সেরকম চুমু। কিন্তু সব চুমুর সাথেই একটু হলেও বিপদের উপাদান থেকে যায়। মৃদুরী প্রথম কথা বলল। আমার হাত ধরে আমাকে বলল কিছু সমস্যা আছে, কিন্তু সে আসলে একজনের সাথে জড়িত। আমি বললাম বুঝতে পারছিলাম সেটা। তোমার পছন্দের কোনো মেয়ে আছে? জিজ্ঞেস করল সে। আছে, বললাম তাকে। তারপরেও তুমি প্রতি রবিবার ফ্রি থাকো? মোটামুটি ভালো জটিল একটা সম্পর্ক, আমি বললাম। তারপর হঠাৎ উপলব্ধি করলাম হেমন্তের বিকেলের সেই হালকা জাদুময় আমেজ কোথাও যেন উধাও হয়ে গেছে। 5টার দিকে আমি বললাম আমাকে কাজে যেতে হবে। মৃদুরী চাইলে আমার সাথে বাইরে যেতে পারে নাস্তা করতে। সে বলল তার বাসায় থাকতে হবে, ফোন আসতে পারে। একটা ফোনের জন্য সারাদিন অপেক্ষা করতে আমার জঘন্য লাগে। যখন আমি সারাদিন একা থাকি আমার মনে হয় শরীরের মাংস একটু একটু করে পচে যাচ্ছে, পচে গলে সবুজ একটা ডোবায় পরিণত হয়েছে, আর মাটি তা শোষে নিচ্ছে। বাসায় আটকে থাকলে আমার এরকম লাগে। তোমার এরকম ফোনের জন্য আটকে থাকতে হলে আমাকে জানিও, আমি এসে সঙ্গ দেব যদি লাঞ্চ খাওয়াও। দারুণ, সে বলল। আর ডেজার্টের জন্য আগুন লাগাবো কোথাও। মৃদুরী পরের দিন নাটকের ইতিহাস ক্লাসে আসলো না। আমি ক্লাসের পর ক্যাফেটেরিয়াতে গিয়ে একাকী ঠান্ডা বিষাদ লাঞ্চ খেয়ে সূর্যের আলোয় বসে ক্যাম্পাসের দৃশ্য দেখতে থাকলাম। আমার পাশেই দুজন ছাত্রী দাঁড়িয়ে থেকে বিশাল এক আলাপ ফেদে বসে আছে। একজন একটা টেনিস র্যাকেট বুকের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন নিজের বাচ্চা জড়িয়ে রেখেছে। আরেকজনের হাতে কিছু বই আর লোনার্ড বার্নাস্টোর একটা এলপি। দুজনেই সুন্দরী ছিল আর কথা বলতে মজা পাচ্ছিল মনে হলো। স্টুডেন্ট ক্লাবের বিল্ডিং থেকে শরীর চর্চার শব্দ আসছে।
এখানে সেখানে ৪-৫ করে জড়ো হয়ে গল্প আর হাসি আড্ডা করছিল। পার্কিং লটে কিছু ছেলে স্কেটবোর্ডিং করছিল। লেদার ব্রিফকেস নিয়ে এক প্রফেসর সেদিক দিয়ে যাওয়ার সময় হাত দিয়ে স্কেটবোর্ড এড়াচ্ছিল। ইট বেছানো অংশ হেলমেট পরে বসে পেন্টিং করছিল একটি মেয়ে। বিষয়বস্তু হল এশিয়ার দেশগুলোতে সাম্রাজ্যবাদী আমেরিকার আক্রমণ। দুপুরবেলা ভার্সিটির দৃশ্য মোটামুটি এমনই থাকে, কিন্তু আমি যখন বসে মনোযোগের সাথে দেখছিলাম তখন কিছু ব্যাপার উপলব্ধি করতে পারলাম। যার যার মতো সবাইকে খুশি দেখাচ্ছিল। তারা আসলেই সুখী নাকি শুধু সুখ দেখাচ্ছিল আমি তা বলতে পারবো না, কিন্তু সেপ্টেম্বরের শেষে এই মনোরম দুপুরে তাদের সবাইকে খুশি লাগছিল, আর আমি নতুন করে একাকী বোধ করলাম, যেন আমি এখানে একমাত্র যেসব লোকজনের অংশ না। এইসব নিয়ে ভাবতে গিয়ে আমার মনে পড়ল শেষ কবে আমার নিজেকে কোনো কিছুর অংশ মনে হয়েছিল। শেষ আমি যা মনে করতে পারছিলাম তা হলো হার্বার্ডের কাছে বিলিয়ার্ড পার্লার। কিজুকি আর আমি বিলিয়ার্ড খেলছিলাম বন্ধুত্বের মনোভাব নিয়ে। সে রাতে আত্মহত্যা করেছিল কিজুকি, আর তখন থেকেই আমার আর দুনিয়ার মধ্যে কষ্টের ঠান্ডা একটা পর্দা তৈরি হয়ে গিয়েছিল। এই কিজুকি ছেলেটা আমার কাছে তার অস্তিত্বের কি মূল্য? এর উত্তর আমার জানা নেই। আমি স্রেফ জানি, নিশ্চিতভাবে জানি, কিজুকির মৃত্যু আমার বয়ঃসন্ধির একটা অংশ পুরোপুরি ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু এর অর্থ বা এর ফলাফল আমার বোঝার বাইরে রয়ে গেছে। আমি অনেকক্ষণ সেখানে বসে থাকলাম। ক্যাম্পাসের লোকজনের চলাফেরা দেখলাম। আশা করছিলাম মিদুরিকে দেখা যাবে, কিন্তু সে আর আসেনি। দুপুর শেষ হলে আমি জার্মান ক্লাসের জন্য প্রস্তুত হতে লাইব্রেরিতে গেলাম। পরের শনিবার বিকেলে নাগাসা আমার রুমে এসে প্রস্তাব করল শহরে গিয়ে মজা করার জন্য। সে আমার জন্য সারা রাত বাইরে থাকার পাস জোগাড় করে দেবে। আমি বললাম যাব। গত 1 সপ্তাহ ধরে আমার মাথা ভারী হয়ে যাচ্ছিল। যে কারো সাথে বিছানায় যাওয়ার জন্য রাজি ছিলাম। মানুষটা কে তাতে কিছু আসে যায় না। সেদিন বিকেলে গোসল করে শেভ করে পরিষ্কার কাপড় পরলাম, পোলো শার্ট আর সুতির জ্যাকেট। তারপর নাগাসাওয়ার সাথে ডাইনিং হলে ডিনার করে শিনজুকুর বাস ধরলাম দুজনে। বাস থেকে নেমে কিছু দূর হেঁটে আমরা আমাদের পরিচিত বারে গেলাম, আর সেখানে অপেক্ষা করতে লাগলাম পছন্দসই জোড়া মেয়ের জন্য। এই বারে মেয়েরা সাধারণত জোড়ায় আসে। ব্যতিক্রম হলো শুধু সেই সন্ধ্যায়। আমরা সেখানে প্রায় 2 ঘন্টা বসে থাকলাম, অল্প হুইস্কি আর সোডা গিললাম যাতে মাতাল না হয়ে পড়ি। অবশেষে দুজন চমৎকার মেয়েকে বারে দেখা গেল। গিলমেট আর মার্গারিটা অর্ডার দিতে গেল তারা। নাগাসাও তাদের সাথে পরিচিত হতে গেল, কিন্তু তারা বলল তারা তাদের বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। এরপরেও আমরা তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তাদের ডেট চলে আসলে তারা চলে গেল। নাগাসা আমাকে নিয়ে আরেক বারে গেল ভাগ্য পরীক্ষার জন্য। কানাগুলির মধ্যে ছোট্ট একটা জায়গা, অনেক বেশি শব্দ, আর কাস্টমাররা বেশিরভাগই ততক্ষণে মাতাল। 3 জন মেয়ে একটা টেবিল দখল করে বসেছিল। আমরা তাদের সাথে যোগ দিলাম। গল্প জমে উঠেছিল, আর আমরা 5 জন ভালো মুডেই ছিলাম। নাগাসাও তাদেরকে বলল অন্য কোথাও গিয়ে পান করার জন্য, কিন্তু মেয়েরা বলল কারফিউর সময় হয়ে এসেছে, তারা ডর্মে ফিরে যেতে চায়। এই হলো আমাদের ভাগ্য। আমরা আরও এক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। যে কোনো কারণেই হোক মেয়েরা আমাদের দিকে ঘেঁষছিল না সেদিন। 11:30 বেজে যাওয়ার পর নাগাসাগা হাল ছেড়ে দিল। দুঃখিত, তোমাকে শুধু শুধু ঘোরালাম। ব্যাপার না, আমি বললাম। তোমারও যে মাঝে মধ্যে খারাপ দিন যায় তা জানা হলো। হয়তো বছরে একদিন, স্বীকার করল সে। সত্যি বলতে আমার তখন সেক্স করার মোড ছিল না। হইচইপূর্ণ শনিবার রাতে শিনজুকুতে ঘোরাঘুরি করে সেক্স আর অ্যালকোহলের রহস্যময়তা দেখে নিজের কামনা বাসনা নিজের কাছেই ক্ষুদ্র লাগছিল।
তুমি এখন কি করবে ওয়াতানাবে? মনে হয় সিনেমা হলে যাব, আমি বললাম। অনেকদিন কোনো মুভি দেখা হয় না। আমি তাহলে হাটসুমির বাসায় যাই, নাগাসাওয়া বলল। যদি আপত্তি না থাকে তোমার। আরে কি বলো, আপত্তি থাকবে কেন? আমি বললাম। তুমি যদি চাও, আমি তোমাকে এক মেয়ের সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি, যে তোমাকে রাতে থাকতে দেবে। না থাক, আমি আসলে আজকে মুভি দেখার জন্য মোডে আছি। দুঃখিত, নাগাসাওয়া বলল। অন্য কোনো একদিন পুষিয়ে দেব তোমাকে। তারপর সে ভিড়ে হারিয়ে গেল। আমি একটা ফাস্টফুডের দোকানে চিজ বার্গার আর কফি খেলাম নেশা কাটানোর জন্য। তারপর পুরাতন এক সিনেমা হলে গেলাম দ্য গ্রাজুয়েট দেখতে। খুব একটা ভালো লাগেনি, কিন্তু আর কিছু করার ছিল না, তাই আবার দেখলাম। ভোর 4টার দিকে থিয়েটার থেকে বের হয়ে শিনজুকুর ঠান্ডা রাস্তায় আসলো হাঁটতে লাগলাম। আর চিন্তা করছিলাম, হেঁটে ক্লান্ত হয়ে গেলে সারা রাত চলে এরকম এক কফি হাউসে গিয়ে বই আর কফি নিয়ে অপেক্ষা করলাম প্রথম ট্রেনের জন্য। জায়গাটায় অনেক ভিড় ছিল, সবাই প্রথম ট্রেনের জন্য বসেছিল। একজন ওয়েটার এসে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে জানতে চাইল আমার টেবিলে অন্য কেউ বসলে সমস্যা আছে কিনা। আমি বললাম আমার কোনো সমস্যা নেই। আমার সাথে কে বসলো তাতে কিছু আসে যায় না, আমি শুধু বই পড়ছিলাম। আমার বয়সী দুজন মেয়ে এসে বসল। তাদের কেউই সুন্দরী না, আবার খারাপও না দেখতে। তারা চাপা স্বভাবের ছিল। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল না ভোর 5টায় শিনজুকুতে ঘোরাঘুরি করার মতো মেয়ে তারা। সম্ভবত গত রাতে শেষ ট্রেন ধরতে পারেনি বা এরকম কিছু হবে। আমার এখানে বসতে পেরে যেন তারা হাফ ছেড়ে বাঁচল। আমার পরনে ভদ্র পোশাক, কাল সন্ধ্যায় শেভও করেছি। তার উপর আমি পড়েছিলাম টমাস মানের দ্য ম্যাজিক মাউন্টেন। একটা মেয়ে একটু মোটা ধরনের ছিল। সে পরেছিল ধূসর রাঙা পার্কা আর সাদা জিন্স, সাথে ভিনাইল পকেটবুক, কানে ঝিনুকের তৈরি বড় দুল। সাথের জন্য একটু ছোট ধরনের মেয়ে, চশমা পরা। সে চেক শার্টের উপর নীল কার্ডিগান পরেছিল, হাতে ছিল নীলকান্তমণির আংটি। একটু পরপর চশমা খুলে চোখ ডলা ছিল মেয়েটার অভ্যেস। তারা দুজনেই কেক, কফি আর দুধ অর্ডার করল। অর্ডার করতে তাদের সময় লাগছিল, কারণ কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া সুরে কথা বলছিল। মোটা মেয়েটা কয়েকবার মাথা কাত করে কথা বলার সময় ছোট মেয়েটা মাথা নাড়িয়ে সায় দিচ্ছিল। তাদের কথাবার্তা আমি ভালো করে শুনতে পাইনি, কারণ স্টেরিওতে মরভিন গেয়ে, বেজিস কিংবা অন্য কিছু চলছিল। কিন্তু মনে হচ্ছিল ছোট মেয়েটি কোনো কারণে রাগ অথবা মন খারাপ, আর মোটা মেয়েটা তাকে বোঝানোর চেষ্টা করছে। আমি বইয়ে মনোযোগ দিতে না পেরে তাদেরকে দেখতে থাকলাম। ছোট মেয়েটা তার ব্যাগ নিয়ে লেডিস রুমের দিকে যেতে থাকলে অন্যজন আমার সাথে কথা বলল। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আপনি কি বলতে পারেন আশেপাশে কোনো বার আছে কিনা যেখানে এই সময়েও ড্রিঙ্ক করা যাবে? আমি বই সরিয়ে রেখে বললাম, এই ভোর 5টায়? হ্যাঁ। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ভোর 5:20 বেশিরভাগ মানুষ বাসায় যায় ভদ্র হয়ে ঘুমোতে। আমি বুঝতে পারছি। সে অপ্রতিভ হয়ে বলল, আমার বন্ধু ড্রিঙ্ক করতে চাইছে, তার কাছে এটা জরুরি কিছু। এখন মনে হয় বাসায় গিয়ে ড্রিঙ্ক করার কোনো উপায় নেই, কিন্তু আমাকে সকাল 7:30টার ট্রেনে নাগানো যেতে হবে। তাহলে উপায় হলো একটা, ভেন্ডিং মেশিন থেকে কিনে কোথাও বসে খাওয়া। এছাড়া আর কি করবেন? আমি জানি বেশি কিছু চাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কি আমাদের সাথে আসতে পারেন? দুজন মেয়ে একা এরকম কি করলে ভালো দেখায় না। শিনজুকুতে আমার এরকম অনেক আজব আজব অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ভোর 5:20 দুজন অজানা মেয়ের সাথে ড্রিঙ্ক করার অনুরোধের মতো কিছু আগে কখনো হয়নি। সময়ের কোনো অভাব আমার ছিল না, আর মানা করে দেওয়ার চেয়ে ঝামেলা নেওয়াটাই ভালো হবে বলে মনে হলো।
তাই আমি ভেন্ডিং মেশিন থেকে সাকি আর স্ন্যাক্স কিনে স্টেশনের পশ্চিম দিকে বাইরের খালি লটে বসে চটজলদি একটা ড্রিঙ্ক পার্টি করে ফেললাম। মেয়েরা আমাকে বলল তারা একটা ট্রাভেল কোম্পানিতে একসাথে কাজ করার সময় বন্ধুত্ব হয়েছে। দুজনেই জুনিয়র কলেজ থেকে এবছর পাশ করে জীবনের প্রথম চাকরি শুরু করেছে। ছোট মেয়েটার গত 1 বছর ধরে একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সম্প্রতি সে জানতে পেরেছে ওই ছেলে আরেক মেয়ের সাথে ঘুমাচ্ছে, আর সে এটায় অনেক কষ্ট পেয়েছে। মোটা মেয়েটার গত রাতে তার ভাইয়ের বিয়েতে নাগানো যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুর অবস্থা দেখে সে তার সাথে রাত কাটিয়ে রবিবার সকালের প্রথম ট্রেন ধরছে। আপনি তো তাহলে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি তাকে বললাম। কিন্তু কিভাবে বুঝলেন যে সে অন্য কারোর সাথে ঘুমাচ্ছে? সাকিতা অল্প করে চুমুক দিয়ে সে পায়ের নিচে ঘাস মরিয়ে বলল, আমার কিছু বুঝতে হয়নি, আমি দরজা খুলে তাকে ওই অবস্থায় পেয়েছিলাম। সেটা কবে? গত পরশু রাতে। বলো কি, দরজা খোলা ছিল? সে দরজা বন্ধ করেনি কেন? তা কি করে বলবো? ভেবে দেখুন ওর মনের অবস্থাটা। মোটাজন বলল, বন্ধুর প্রতি তার সত্যি দরদ ছিল। কিরকম ধাক্কা খেয়েছে বেচারি। আপনার কি মনে হচ্ছে না পুরোটা জঘন্য ব্যাপার? আমার কিছু বলার নেই, উত্তর দিলাম। আপনার উচিত বয়ফ্রেন্ডের সাথে এই নিয়ে ভালোভাবে কথা বলা, তারপর ঠিক করুন তাকে ক্ষমা করবেন কিনা। কেউ বুঝতে পারছেন আমার কেমন লাগছে। পা দিয়ে ঘাস ছিঁড়তে ছিঁড়তে সে বলল। এক ঝাঁক কাক পশ্চিম থেকে উড়ে এসে ডিপার্টমেন্টাল স্টোরের উপর দিয়ে উড়ে চলে গেল। তখন সূর্য পুরোপুরি উঠে গেছে, নাগানো যাওয়ার ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল। আমরা বাকি সাকিটুকু গৃহহীন একজনেরকে দিয়ে প্ল্যাটফর্মের টিকিট কাটলাম মোটাজনকে উঠিয়ে দিতে। ট্রেন চলে যাওয়ার পর আমি আর ছোট মেয়েটা কিভাবে জানি কাছের এক হোটেলে গিয়ে হাজির হলাম। আমাদের কেউই একজন আরেকজনের সাথে সেক্স করার জন্য মারা যাচ্ছিলাম না, কিন্তু যাই হোক না কেন ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কাছে জরুরি মনে হচ্ছিল। শেষ হওয়ার পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। 12:30 যখন ঘুম থেকে উঠলাম সে ততক্ষণে চলে গেছে, কোনো নোট রেখে যায়নি। অতিরিক্ত ড্রিঙ্কের কারণে মাথার একপাশে অদ্ভুত রকমের ভারী লাগছিল। আমি গোসল করলাম ভালো করে ঘুম ভাঙানোর জন্য, শেভ করলাম। তারপর ফ্রিজ থেকে 1 বোতল জুস বের করে চেয়ারে নগ্ন বসে ভাবতে লাগলাম গত রাতের ঘটে যাওয়া ব্যাপারগুলো নিয়ে। নিজের কাছেই মনে হচ্ছিল সত্যি না, মনে হচ্ছিল 2-3 স্তর কাচের ভেতর থেকে দেখছি। কিন্তু যা ঘটেছে সত্যি সত্যি ঘটেছে, তাতে কোনো সন্দেহ নেই। বিয়ারের গ্লাসগুলো তখনও টেবিলের উপর রাখা, আর বেসিনের কাছে এটা ব্যবহার করা টুথব্রাশ পড়ে আছে। আমি শিনজুকুতে হালকা লাঞ্চ করলাম। তারপর একটা টেলিফোন বুথে ঢুকে মিদুরি কুবায়াসিকে ফোন করলাম, এই আশায় যে সে হয়তো বাসায় একা বসে ফোনের জন্য অপেক্ষা করছে। 15 বার ফোন বাজলো, কিন্তু কেউ ধরল না। মিনিট 20 পরে আমি আবার চেষ্টা করলাম, একই ফল। তারপর বাস ধরে ডর্মে চলে গেলাম। মেইল বক্সে স্পেশাল ডেলিভারির চিঠি অপেক্ষা করছিল আমার জন্য। চিঠিটা পাঠিয়েছে নাওকো। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের 9ম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের পরবর্তী গল্পগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।